আইসোটোনিক বুঝো পড়া হয়নি নাকি মনে থাকছে না কোনটা বলো আইসোমেট্রিক কি এই একটু আস্তে যাচ্ছে কন্ট্রাকশনটা আসবে কন্ট্রাকশনটা ইউজ করতে হবে এই ল্যাঙ্গুয়েজে ভালো বোঝা যাবে কন্ট্রাকশন হবে কিন্তু মাসেলের লেন্থ চেঞ্জ হবে ঠিক আছে আচ্ছা তুমি বলো তো এই মাসেলটার কাজ হচ্ছে মাথাটাকে সামনে ঝোঁকানো ঠিক আছে আর এই মাসেলটার আইসোমেট্রিক আমি কিভাবে করাবো যে কোনো কারোর উপর দেখাতে পারো ওর উপরে দেখাতে এই মাসেলটার কাজ মাথাটাকে সামনে ঝোঁকানো আমি এটাকে ঝোঁকাতে দেবো না কিন্তু আইসোমেট্রিক চাইছি তাহলে কিভাবে দাঁড়া তোমার জন্য রেডি আছে ভাবো না ভাবো হ্যাঁ বুদ্ধিটা খাটাতে হবে দেহ তো অনেক বড় একটু খাটাতে না অনেক কাজে বলো কি জিজ্ঞেস করলেন স্যার মাসেলস গুলো নেকেড রিফ্লেক্সার এদের কাজ মাথাটাকে সামনে ঝোঁকানো ঠিক আছে আমি চাইছি এর আইসোমেট্রিক করাতে তাহলে কিভাবে মাসেলের লেন্থ চেঞ্জ হবে না কিন্তু কন্ট্যাক্ট হবে দেখাও যেটা ভাবছো সেটাই কনফিডেন্স নিয়ে বলতে হবে যে এটাই হবে আর এটা ছাড়া তো আর কি যাওয়ার রাস্তাই নেই তুমি ভাবো না এটা টানছে যখন এটাকে তুমি নড়তে দিলে না এটাকে ফিক্স করবে এবার চাপ দাও তাহলেই ওটা যাই যাবে চাপ দাও হচ্ছে ঠিক আছে বসো বলো বুঝছো জল আছে বোতলে শোল্ডারের আইসোকাইনেটিক দেখা বোতল নিয়ে বলে দিলাম আইসোকাইনেটিক শোল্ডারে অ্যান্টেরিয়র ডেল্টয়েড কি করে ওকেই তুলে দেবে নাকি আপনি অ্যান্টেরিয়র ডেল্টয়েড হ্যাঁ তুমি যেটা ভাবছো ঠিকই আছে মুভমেন্টটা কেমন হবে ওই তো বোতলটা দিয়ে করো না দিলাম তো বোতলটা ভরে করবে ধরে ধরে দিতে হ্যাঁ তুমি সাপোর্ট দেবে না তো উইথ রেজিস্ট্যান্স তুমি শুধু ওই হ্যাঁ ওই পার্টটাকে স্টেবল করো পুরো তুমি পুরো ফুল রেঞ্জ 180 ডিগ্রি যাবে একদম ঠিক আছে আরেকটা দেখাবে হ্যাঁ তুমি দেখাও ট্র্যাপিজিয়াস আইসোকাইনেটিক ট্র্যাপিজিয়াস মাসল কোথায় আছে কি কাজ এইবার এটা ভেবে এর আইসোকাইনেটিকটা কি হবে আইসোকাইনেটিক বাধা থাকবে তার সাথে এক্সারসাইজ বা মাসলটা মুভ করবে বুঝলে তো আসছি ট্র্যাপিজিয়াসটা কোথায় আছে আর কেউ পারবে এটা কি ট্র্যাপিজিয়াসের আইসোকাইনেটিক ওই তো চেস্টে চেস্টে তো পেট তো লাগে ট্র্যাপিজিয়াসের হাতগুলোকে সেই গ্রাইন্ড করে দেখো যেটা মনে করছে দেখো করে দাও ট্র্যাপিজিয়াস মাসল ওর কাজ কি ওর কাজ তো হচ্ছে না এটা শোল্ডার কি করা এলিভেশন এলিভেশন তো শোল্ডার এলিভেশনটা কেমন দেখাও শোল্ডার হ্যাঁ এটা হচ্ছে এলিভেশন তাহলে আইসোকাইনেটিক করতে গেলে কি করতে হবে রেজিস্ট্যান্স দিতে হবে তাহলে তুমি হাতে ওয়েটটা দিয়ে দাও হাতটাকে ঝুলিয়ে রাখো এবার তোলো হয়ে গেল কাইনেটিক তাই তো ট্র্যাপিজিয়াস মাসল কাজ করছে প্লাস ওয়েট আছে হাত ভাঙবে না তুমি তুলছো ট্র্যাপিজিয়াসের জোর এটা ট্র্যাপিজিয়াসের আইসোকাইনেটিক এটা প্রপার ট্র্যাপিজিয়াস হবে না শোল্ডারের না ট্র্যাপিজিয়াস একদম
শোল্ডার দেখো, শোল্ডার বলে মেইনলি কোনো পার্ট নেই, শোল্ডার জয়েন্ট বলা হয়, আর এই পার্টটাকে শোল্ডার রিজিয়ন বলা হয়। মেইনলি কিন্তু শোল্ডার ইউজ হয় না। ঠিক আছে, বসো, বলো। একদম সহজ। হ্যাঁ, আইসোটোনিক আর আইসোকাইনেটিকের ডিফারেন্স এত সহজ করছে তোমরা কি করবে? আইসোটোনিক আর আইসোকাইনেটিকের ডিফারেন্স এত সহজ করছে না তোমরা। আইসোটোনিক হচ্ছে বাঁধা দিয়ে এক্সারসাইজ করানো আইসোটোনিক, যে বাঁধা দিয়ে এক্সারসাইজ করানো হচ্ছে আইসোটোনিক। বাহ, দারুণ উত্তর। তারপর আইসোকাইনেটিক। আচ্ছা, ঘুরিয়ে ফেললে হবে না, তুমি যেটা আইসোটোনিক হচ্ছে টনিক মানেটা কি বুঝিস না পুরো ভেঙে, অন্য কেউ বলবেন না কিন্তু। ভাবো ভাবো, একটু মাথাটা খারাপ, তুমি বলতে পারবে? আইসোটোনিক আর আইসোমেট্রিকের ডিফারেন্সটা বলুন। আইসোমেট্রিকে স্যার মাসল কন্ট্রাকশনটা হবে, কিন্তু মাসলের লেন্থটা কিন্তু সেম, আর টনিকে মাসল লেন্থটা বেড়ে যাবে, চেঞ্জ হবে, চেঞ্জ অফ দ্য মাসল মানে লেন্থ। রেজিস্ট্যান্স থাকে। যেমন না, resistance রেজিস্ট্যান্স হবে না, এই তো ওরা ধরে আছে, এইটা ধরো আইসোমেট্রিক, যেটাকে টেনে দেবো সেটা আইসোটোনিক। কাইনেটিক। আবার যখন উপর নিচু করবো তাকে কাইনেটিক। ঠিক আছে, ট্র্যাপিজিয়াসটা আইসোটোনিক মুভমেন্টটা করবে, তুলবে না, মেট্রিকে শুধু এরকম চাপ কন্ট্রাকশন, রেজিস্ট্যান্সটা ওইখানে ছিল। যেখানে মাসেল আছে, যেদিকে ওর কাজ তার উল্টো দিকে বাধা। ঠিক আছে, মানে তো গ্র্যাভিটি এমনিই টানছে, তাহলে তুমি আইসোটোনিক মানে এখানে একটা হালকা রেজিস্ট্যান্স আছে, এরপরে তুমি যখন রেজিস্ট্যান্স দিলে ওটা আইসোটোনিক। আর কি করেছিলাম এক্সারসাইজ তো মেইনলি করি, পুরো এক্সারসাইজটাই করছি। সব করেছি। আচ্ছা, তাহলে তো অনেক কোশ্চেন। না ওরা যদি তো পুরো ভেঙে ব্যাপারটা দিয়ে হচ্ছে কি, হ্যাঁ, কোন জায়গায় কোনটা দিতে হবে এটাই বোঝার সবচেয়ে বড় কাজ। ডাইরেক্ট যদি আইসোটোনিক না থাকে, আগে আইসোমেট্রিকে ওকে ব্লাড সার্কুলেশন বাড়াতে হবে, মাসেল রিল্যাক্স হবে, ব্রেন থেকে ওর যে নিউরাল অ্যাক্টিভিটিটা, যে এখানে মাসেলস আছে এগুলোকে অ্যাক্টিভ করবে, ওই পার্টটাকে বাড়াবে অটোমেটিক, তারপরে তুমি আইসোটোনিক। কিছু কেস, সব কেসে নয়। ধরো রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়ে আছে, তাহলে ওখানে আমরা আইসোমেট্রিক দিলে কিন্তু হবে না। ধরো দেখছো জয়েন্টটা খুলছে না, তাহলে আইসোমেট্রিক দিলে ওখানে হবে না, ওখানে আইসোটোনিকটাই যাবে। ফার্স্ট স্টেজে আবার কাইনেটিক যেতে পারবে, যা ধরো দেখলে তুমি সেই স্টেজে আইসোটোনিকটা অবধি ঠিক আছে। ধরো দেখলে কারো রিপ্লেসমেন্ট হয়েছে, হাঁটু অপারেশন হয়েছে, হিপ অপারেশন হয়েছে, শোল্ডার সার্জারি হয়েছে, ধরো সার্জারি হওয়ার পর সেরকম মাসেল উইকনেস হয়নি, কিছু প্রবলেম সেরকম হয়নি, এবার ও দেখছো এখন তুলে দিচ্ছে, শুরু করে দিচ্ছে, তখন তুমি ওকে আইসোকাইনেটিক দিচ্ছ, তাহলে তো হবে। আইসোটোনিক শুরু করিয়ে দাও। আচ্ছা, ইয়েতে আমি পাবলিশ করি, যেটা আমরা ফুড ড্রপসে যখন আমরা ইয়ে দেওয়া হয়, ওটাকে প্যারাডিক দেওয়া হয়, প্যারাডিক গ্যালভানিক, গ্যালভানিক ফুড ড্রপ কথা আপনি বলেছেন, প্যারাডিক গ্যালভানিক তো যেখানে আপনার স্মল, হ্যাঁ, বাইর মাসেলও বলেছিলাম, ছোট মাসেল হ্যাঁ, গ্যালভানিক। ফুড ড্রপ মানে এইখান থেকে যে এইখানে যেটা পায়ের পাতাটা পুরো ঝুলে যায়। হ্যাঁ, সেখানে প্যারাডিক আমি একটা দেখিয়েছিলাম। হ্যাঁ, প্যারাডিকটা দেখুন দেওয়া যায়, ব্যাপারটা হচ্ছে পারপাসটা আলাদা। প্যারাডিক আপনার রেড পার্টটা, মানে অ্যাক্টিভ পার্টটা তো বেরিতে দিতে হবে, বেরি অফ দ্য মাসল, মানে এইখানে উপরে, আর যেটা আপনার প্যাসিভটা যাবে এইখানে পায়ের গোড়ায়, যেখানে অরিজিন, যেখান থেকে বেরোচ্ছে না ওই পাশে, নাকটা পায়ের ফুটের নাকটা আপনার এ থেকে বেরোচ্ছে, টিবিয়া থেকে বেরোচ্ছে, হ্যাঁ, ওই পাশ থেকে মাসেলসের অরিজিন যেখান থেকে হচ্ছে। প্যারাডিক আর গ্যালভানিকের মেইন ডিফারেন্স হচ্ছে গ্যালভানিকটা আপনাকে দিতে হবে যখন নার্ভের কোনো অ্যাক্টিভিটি নেই, যখন গ্যালভানিক জিও প্যারালাইসিস মিনিমাম থাকবে সেখানে হ্যাঁ, প্যারাডিক। একটু স্ট্রেন চলে আসলো, আইসোটোনিক পাচ্ছে বা হালকা মুভমেন্ট পাচ্ছে, তখন যেতে হবে প্যারাডিক প্যারাডিক। প্যারাডিকটা
শেখায় কাজে স্ট্রেংথটা বাড়ে। ঠিক আছে, তুমি একটু বেরিয়ে আসো। মাথা থেকে ধরবো, পা থেকে সব একদম বেরিয়ে যাবে। পায়ের সবকটা মাসেলসের একসাথে যদি আমি কন্ট্রাকশন করাতে চাই আইসোমেট্রিক তাহলে কিভাবে করব? স্যার ওটা কি একটা সব মাসেল কাজ করছে, একটা পাঁচ যদি তুলেও দেখাতে পারেন, বসেও দেখাতে পারেন, আমাকে দেখাতে হবে সবকটা মাসেল কন্ট্যাক্ট করেছে। দুটো পায়ে এরকম করে পাটা একটাও দেখা, এরকম করে একটা রেস করে ওটা তো কাপ মাসেলের কাজ। যদি আমি আগে দিন যেটা দেখালে সেই আর্ধেকটা হাঁটুটা ওয়াশ করে রাখবো তুমি এখন আর দেখাবো, তোমার যেটা মনে হচ্ছে সেটা দেখাও। পায়ের বা হাতে যে কোনো একটা সবকটা মাসেল এটাকে বলা হয় কো কন্ট্রাকশন। অপোজিট মাসেল দু সাইডেরই একসাথে কন্ট্যাক্ট করবে। তো এরকম একটা মুভমেন্ট দেখাও, যে কোনো হাতের হোক পায়ে একই সাথে যেন সব মাসেল সাইড এইটা হবে না, ওটা তো আপনার স্ট্রেচিং হচ্ছে এই মাসেল। ভাবো ভাবো হোয়াট ইজ এ হ্যামস্ট্রিং আবার এদিকে সামনের মাসেল হিপ সব একসাথে কাজ করে, অ্যাঙ্কেলের মাসেল সব। ওইটাই তো আপনি আগে দিন দেখালেন। দেখাও। এই তো এই হাঁটুটা হাতে ওয়াশ করে এরকম ভাবে এটা কি হয়েছে সবকটা মাসেল কন্ট্যাক্ট করে দেখানো যাবে? হিপটা কন্ট্যাক্ট করেছে? না না দেখো ভাবো, এটার জন্যই তো করছে এটা। আপনারা কি যেটা সামনে পাটা তোলা ওইটা না ওটা কোয়াড্রিসেপস। সবার কোশ্চেন প্যাটার্ন তো আলাদা, একদম সহজ। ব্রেকিং খাতা বুদ্ধি খাতাতেই হবে। ঠিক আছে, আমি দেখি সবাই বসে আছো তো? পায়ের উপর হাত রাখো, উপরে হাত নিচে হাত দুদিকেই হাত রাখো। ঠিক আছে, পাটাকে শুধু শক্ত করো, শুধু শক্ত করো, টাইট করো পুরো একদম। এটা এরকম করে স্যার যেমন পাটাকে ধরে রাখো একদম শক্ত করে, পুরো নিচ থেকে উপরে টাইট করো, দেখো সব মাসেল কাজ করছে। এটা সব হবে, এভাবে হ্যামস্ট্রিং হবে। তলা এটা দিতে হবে যেমন হাতে যদি তুমি এই হাতটা রাখা হয়েছে, কিছু না, হাতটাকে শক্ত করে দেখো সব মাসেল একসাথে কাজ করছে। টাইট করে নিজে দেখো। এবার এটা কেন কোশ্চেন করবো, কারণটা এইটা, ধরো অনেক ধরনের পেশেন্ট পাবে এরকম যার মুভমেন্ট তখন অ্যালাউ না, করাই যাবে না, ঠিক আছে, উঠে বসানো যাবে না ওই স্টেজ, তখন তাকে কো কন্ট্রাকশন, ঠিক আছে, অপোজিট মাসেল ফ্রন্ট মাসেল সব একসাথে শুধু কন্ট্রাক্ট করবে, রিল্যাক্স, বুঝতে পারলে? ধরো এবার ঠিক সেম আমি বললাম আপার ট্রাঙ্কের মাসেল, ঠিক আছে, আপার ট্রাঙ্কের যে মাসেল ফ্লেকশন করাচ্ছি, একবার তারা উঠে আপার ট্রাঙ্কের ফ্লেকশনটা করো। এই যে এক্সারসাইজটা বললাম এর নাম কি বললাম? কো কন্ট্রাকশন এক্সারসাইজ। এটাকে বলা হয় কো কন্ট্রাকশন, ঠিক আছে, মানে একই সাথে সব মাসেল কন্ট্রাক্ট। আর তোমাকে বললাম হচ্ছে আপার ট্রাঙ্কের ফ্লেকশনটা, এটা হচ্ছে ফ্লেকশন। এখানে কে কে কাজ করলো এবার আমাকে বলো তো? ছোট ছোট এবার বলো, দেখে বলো কে টানছে, ওর আপার বডিটাকে নিচে কে টানছে, এগুলোই তো মেন শেখার জিনিস। বুঝতে পারছি আবার উঠে থাকো, ভালো করে চোখ বন্ধ করে অনুভব করো এই কোথা দিয়ে জোরটা আসছে, নিচে ঝোঁকা। কোন মাসে ওর মাসেলটা ফ্লেকশন, তাই তো? ওর মাসেলটা হচ্ছে সবচেয়ে স্ট্রং ফ্লেকশন, আপার বডিকে যে ফ্লেক্স করে, ঠিক আছে। তো এবার ধরো কোনো রকম পেটে সার্জারি হচ্ছে, ঠিক আছে, হতেই পারে, বা কোনো রকম ইস্যুতে আমি চাইছি না কোর মাসেল মুভমেন্ট করুক কিন্তু কন্ট্যাক্ট করুক, তাহলে তুমি কিভাবে করাবে? ওই তো দেখিয়েছিলেন পেটটা ভেতর দিকে টান পেটটা ভেতরের দিকে টেনে করে, এটা আইসোমেট্রিক। আরেকটু যদি স্ট্রং করো, পেটের উপর হাত একটু বুদ্ধি খাটাও,
ঠিক আছে, তুমি একটু চলে আসো, বেরোতে পারবে? নিচ থেকে চলে আসো। সাইডে ঘুরে দাও। মাথাটা উঁচু রাখো। আচ্ছা, তোমাদের আমি পজিশন অ্যানালাইসিসটা এমনি করেছি না, পশ্চার অ্যানালাইসিস, ব্যাক পশ্চার ব্যাক পশ্চারে যাচ্ছি, পশ্চার অ্যানালাইসিস অ্যাসেসমেন্ট করা হয়। হাফ প্যান্ট আছে ভেতরে পরা, খুলতে হবে ফুল বডিটা, হাফ প্যান্ট পরে না তাহলে ওই অ্যানালাইসিসটা নিতে পারবে, বুঝতে পারবে? ওটা শিখে নিলে দারুণ পেশেন্ট ধরতে পারবে। ব্যাপারটা বলতে পারবে? তুমি এখান থেকে হেঁটে ওই দিক থেকে হেঁটে আসো, এখান থেকে হেঁটে বেরিয়ে যাও, ওই দিক থেকে হেঁটে আসো। আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। যখন থেকে একটা পেশেন্ট হেঁটে আসে তখন থেকেই তোমাকে দেখতে হবে ও যে হাঁটছে, ওর চলাফেরা, বডির কোন পার্ট ডিস্টার্ব, কোন পার্ট ড্যামেজ। তো প্রত্যেকটা ধরা পড়ে যাবে ও যে হেঁটে আসছে, ও কি বিরক্ত হয়ে আছে না কেমন আছে, ও কি স্টেজ, মাইন্ডের কি অবস্থা, টোটালটা দেখা যাবে। এবার এটা হচ্ছে ডায়াগনোসিস যখন আসে, ঠিক আছে? স্টার্টিং কেন আমি এটা বলবো, এটা হচ্ছে নর্মাল ওয়াকিং, ও নর্মাল আছে বলে এইভাবে হেঁটে আসে। এইবার ধরো যেই পেশেন্টটা ডিস্টার্ব হলো, এবার আমি তোমাকে দেখাচ্ছি এক একটা জায়গা। ধরো তুমি ওখানটা চলো, লিখে আসো। পেশেন্ট দেখছো ক্যালকেনিয়াম স্পা, ঠিক আছে? গোড়ালিতে হাড় বেড়েছে, পায়ের পাতায় ব্যথা, গোড়ালিতে ব্যথা। তাহলে সেই পেশেন্টটার হাঁটাটা কেমন হবে সে যখন উঠবে, ঠিক আছে? খুব অল্প ওয়েট দিয়ে সঙ্গে সঙ্গে এই পাটাকে এগিয়ে দিচ্ছে, বোঝা গেল? তুমি যখনই দেখবে প্রপারলি, এটা আস্তে আস্তে হবে, সময় লাগবে, তুমি ডায়াগনোসিসটা ওখান থেকেই শুরু করে দেবে, যে ওটা নিয়ে আসছে, এটা তোমার মাথায় চলবে, ঠিক আছে? এরপরে যদি পেশেন্টটা আসে হাঁটু ব্যথা বা হাঁটুর প্রবলেম, কোনো রকম ইনজুরি, কোনো রকম সমস্যা, তাহলে তার হাঁটাটা হবে, হাঁটুর ওপর বেশি লোড দেবে, ব্যাপারটা বোঝা গেল? এটা হচ্ছে হাঁটুর প্রবলেম। এবার যদি ধরো আসে কোমরের ডিস্টার্ব, লাম্বারের ডিস্টার্বের দুটো জিনিস হবে, একটা হবে সম্পূর্ণ স্ট্রেট হতে পারবে না, একটা হবে একটু সামনে ঝুঁকে না, যে কোনো একটা, ঠিক আছে? দেখবে হয় সেই পেশেন্টটা খুব স্ট্রেট হয়ে আসছে, এই ঠিক এরকম একটা পশ্চার, তুমি দেখলেই বুঝতে পারবে কোমরের ডিস্টার্ব হচ্ছে। তার মানে এই পজিশনে কি আছে, কোমরটা খুব স্টিফ হয়ে আছে। যদি সামনে ঝুঁকে যায় তার মানে কোমরের ভেতর থেকে এটা হলো। এরপরে ভয়টা এক মিনিট হ্যাঁ, না কোমরের ভেতরেই সব কটা সমস্যা, সামনে ঝুঁকুক বা পেছনে ঝুঁকুক দেখেই দিচ্ছি না। এরপরে এবার ধরো শোল্ডার, ঠিক আছে? শোল্ডারে কোনো রকম ইনজুরি বা প্রবলেম আছে, শোল্ডারের প্রবলেমটা চট করে যেহেতু শোল্ডার ওয়েট দিয়ে কিন্তু করছে না, চট করে ধরা যাবে, কিন্তু তুমি দেখতে পাবে কিভাবে, দূর থেকে যদি দেখো শোল্ডারের মধ্যে ডিসব্যালেন্স, ঠিক আছে? দূর থেকে যদি দেখো ভালো করে, কোনো রকম শোল্ডার ইনজুরি যদি হয়, শোল্ডার হয় টাইট হয়ে যাবে, উপরে উঠবে, আর শোল্ডারটা লুজ হয়ে যাবে, ড্রপ, ঠিক আছে? এরকম একটা জিনিস আছে, এটা দূর থেকে দেখলে বোঝা যায়। শোল্ডার ইনজুরি হলো, তাহলে পেশেন্টের হাঁটাতে হয়, তার সিমটমটা হাতেও বোঝা যায়, ঠিক আছে? দেখতে যখন সুইং করে হাঁটছে স্বাভাবিক, এই হাতটা অতটা সুইং করছে না, যে সুইংটা রেসিপ্রোকাল দরকার স্বাভাবিকভাবে হাঁটার জন্য, এটা হচ্ছে নর্মাল, কিন্তু এটা হচ্ছে, তখন বোঝা যাবে এখানে প্যাথোলজি আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমি সার্ভাইকালে দেখি, ঘাড়ে যখন আসছে, এটি ঘাড়ে দু তিন রকমের প্রবলেম বেশি হয়, স্পন্ডাইলোসিস, ঘাড়ে খুব ভাইটালি যাচ্ছে, মানে সার্জারি ফার্জারি দেখুন যাচ্ছে, তো মেন ঘাড়ের ইস্যুতে পেশেন্ট হাঁটে হচ্ছে এই ধরো স্ট্রেট হলো, মাথার ওয়েটটাকে ও চেষ্টা করবে সবসময় একটু ফ্রন্টে, ঠিক আছে? মাথার ওয়েটটা এই সামনে, বোঝা গেল? তাহলে যখনই ঢুকবে দেখবে এই পশ্চার, এই পশ্চারটা দেখলেই তুমি বুঝতে পারবে স্পাইন ঠিক আছে কিন্তু ঘাড়ে ইস্যু হচ্ছে, হলো? আর কি আছে, এগুলো হচ্ছে মেন বাইরে থেকে থাকে, ঠিক আছে? এরপরে তো পশ্চার অ্যানালাইসিস
গেট বিভিন্ন আলাদা ধরনের হাঁটা হয়। আলাদা আলাদা রকমের রোগে আলাদা আলাদা হাঁটা। নিউরোলজিক্যাল রোগে আলাদা ধরনের গেট, গেট বলতে হাঁটা, হাঁটার যে প্যাটার্ন থাকে। অর্থোপেডিক প্রবলেমে আবার আলাদা ধরনের গেট। এবার ধরো এই পেশেন্টের পোলিও, জিআই গেট। এবার কেন ব্যাপার দেখেছি না গেট এন্ড গেল। হ্যাঁ হ্যাঁ, ওর টোটাল মানে যেহেতু এটা ইউজ হয় মেডিকেলি টার্মে গেট অ্যাব্রিভিয়েট ফর্ম। এবার দেখুন মেনলি আমি যদি দেখি এইখানে কিছু কিছু গেট আলাদা আলাদা আছে, ঠিক আছে? কিছু কিছু গেটের মধ্যে খুব কমন যেগুলো দেখা যায়, অনেক ধরনের গেট আছে কিন্তু খুব কমন যেগুলো দেখা যায় আমি দেখিয়ে দিচ্ছি এর থেকে। ধরো একটা পেশেন্টের পোলিও আছে, পোলিও মাইলাইটিস, স্পাইনাল কর্ড থেকে ড্যামেজ হবে, পায়ের উইকনেস হবে, পোলিও বোঝা গেছে। পোলিওতে হাঁটাটা কি হবে পেশেন্টের? তোমাদের দেখিয়েছিলাম গেট করেছিলাম। একটা হাঁটুতে চাপ দিয়ে যেটা যখনই পেশেন্ট ঢুকবে তুমি খেয়াল করবে পেশেন্টটা এইভাবে, পোলিও পেশেন্ট যদি ভালো করে দেখো গেটটা হবে হ্যান্ড টু নি গেট। ও কি করছে হাত দিয়ে বলতে পারবে? আপনি সাপোর্ট সাপোর্টটা দিচ্ছে কি হাঁটুটা যেন ভাঁজ না হয়। ও কোয়াড্রিসেপসটা ওই যে কারণে ও এটা দিয়ে প্রেশার দিয়ে রাখছে, যাতে দেখলে তোমার মনে হবে। এই যত পোলিও পেশেন্ট আছে ভালো করে বাড়িতে দেখবে ঠিক এই হাঁটাটাই দেখে বলা হয় হ্যান্ড টু নি গেট। এবার যদি হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস হয়, ঠিক আছে, হাঁটুতে নি জয়েন্টে অস্টিওআর্থ্রাইটিস, খুব ভারী শরীর, বেশিরভাগ কিন্তু এটা দেখা যায় ভারী শরীর প্লাস অস্টিওআর্থ্রাইটিস, তাহলে তার হাঁটাটা কেমন হবে বলো দেখি। কোনটা তুমি মিলে হাঁটে ওয়েটলিং মানে দুলছে। তাহলে ও কি করবে? একবার এই পা ফেলে এইদিকে দুলবে, আবার এই পা ফেলে, হাঁটাটা ঠিক আছে। ওই ভালো করে দেখবে একজন ভারী শরীরে হাঁটুর প্রবলেম যা আছে তার গেটটা হচ্ছে মানে পায়ের ইনার মাসেলের সাপোর্ট নেই, ওর এখানে ব্যথা, তাই চেষ্টা করছে এটাকে বাঁচিয়ে এইদিকে লোক এইভাবে চালাবে, তাই তো? এরপরে আরেকটা ডিজিজ হয় সেরিব্রাল পলসি। সেরিব্রাল পলসি জন্মগত হয়, বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় স্টার্টিং স্টেজ থেকে। সেই বাচ্চাটা পরবর্তীতে একটু বড় হয়ে তার হাঁটার যে প্যাটার্নটা হয় সেটাকে বলা হয় সিজারিং গেট। সিজারিং মানে কাছি এই ক্রস হবে। তাহলে হাঁটাটা কেমন হবে? ও দুটো পাকে কোনোভাবেই খুলতে পারবে না, অ্যাডাক্টার মাসেলগুলো পুরো টাইট। তাহলে ও থাকবে এই পজিশনে, বুঝতে পারলে? ওর হাতে কোনো ওয়াকার বা কিছু সাপোর্ট থাকবে, ওর হাঁটাটা হবে। এটা হচ্ছে সিজারিং গেট যদি খুব খারাপ স্টেজ থাকে। সিজারিং গেট মানে ক্রস রুমে আছে এই পা থেকে একটু এই একদম স্যার ছোট বাচ্চাদের থেকে দেখা না একদম ছোট বাচ্চা তো ভালোই না, বড় হয়ে মানে আমি বলছি সেরিব্রাল পলসি একটু আপডেটেড স্টেজ, একটু বয়স বেড়েছে এইরকম, বুঝতে পারলে? এরপরে আরো অনেক আছে, আমি মেন দেখাচ্ছি তোমাদের যেগুলো তোমাদের। যেগুলো স্যার হিপের হয়। আচ্ছা হেমিপ্লেজিক গেট যেটা ব্রেন স্ট্রোকের সবচেয়ে বেশি দেখা যায়, রাস্তায় দেখবে যার স্ট্রোক হয়েছে বা পুরোনো স্ট্রোক হয়েছিল তার গেটটা কেমন হবে? ধরো আমার ডান সাইডে স্ট্রোক হয়েছে, তাহলে আমার ডান পাটা কি হবে বলতে পারবে? বুঝিয়েছিলাম সার্কামডাক্টরি গেট বলে। তাহলে এই পাটা এরকম ঘুরে যাবে, হাতটা আমার এই, এটা দেখলেই তুমি বুঝতে পারো পেশেন্টটা আসছে স্ট্রোক। তাহলে এই হাত একদম ফ্লেক্স পজিশনে, আর এই পায়েও সাপোর্ট দিতে পারে না, পাটাকে এরকম করে ভালো করে দেখবে একটা স্ট্রোক পেশেন্টের হাঁটা এই তো। এরপরে হেমিপ্লেজিক গেট জিআই। আচ্ছা এবার আসছি পার্কিনসন। পার্কিনসন নিউরোলজিক্যাল ডিজিজ, ডোপামিন সিক্রেশন কমে যায় বলে পার্কিনসন হয়। কি হচ্ছে পার্কিনসনের মেন গল্প? মেন গল্পটা একদম সহজ ভাষায় জানি বলো। শুধু কারণ মানে আমি বলছি মেন ডিস্টার্বটা কি হচ্ছে ডোপামিন সিক্রেশন, ফ্যাসিনেটিং গেট ওই পাটাকে এই করতে করতে এবার এই যে সিক্রেশনটা দাঁড়ানো সময় ঠিক করে দাঁড়ানো পারবে না। এবার বুঝিয়ে দিচ্ছি পুরো আছে মানে ব্যালেন্সিং প্রবলেম ওটা না। ব্যালেন্সিং। পার্কিনসনের মেইন জিনিস হচ্ছে দেখো নিউরোট্রান্সমিটার আছে আমাদের ব্রেনে, নিউরোট্রান্সমিটার স্পাইনাল কর্ডে হরমোনের, ঠিক আছে? একটার কাজ হচ্ছে এক্সাইটমেন্ট বাড়ানো, একটার কাজ হচ্ছে কমানো, বোঝা গেছে? একটা খুব আনন্দ দেবে আর একটা দুঃখ দেবে, একদম স্বাভাবিক ভাষায়, ঠিক আছে? এইবার
যেটা ডাউন করছে, যেটা সাপ্রেস করছে সেটা কমে যাচ্ছে। ব্যাপারটা বোঝা গেল? অ্যাসিটাইলকোলিন বাড়াচ্ছে, ডোপামিন কন্ট্রোল করছে, ডোপামিনের সিক্রেশনটা কমে যাচ্ছে। কোথায় কমছে? মাথায়, সাবস্টেন্সিয়াল নাইগ্রা পার্টটা, ঠিক আছে? যখন ওখানে কমে যাচ্ছে ডিজেনারেশন হচ্ছে, মানে ক্ষয় হচ্ছে বাংলা ভাষায়। ও কন্ট্রোল করছে বডিকে, টোটালি কন্ট্রোল করার জন্য, ঠিক আছে? মানে আমার স্পিড প্রত্যেকটা জিনিস কন্ট্রোলে রাখার জন্য ডোপামিন। স্যার ওইটাই তো ব্যালেন্সটা হারাচ্ছে। ব্যালেন্সের পার্ট, ব্যালেন্স ভেস্টিবুলার সিস্টেম আছে। দেখো ভালো করে বলতে বুঝতে পারবেন ব্যাপারটা। ব্যালেন্সে ডিস্টার্ব হলে উনি পড়ে যান, টাল খাবে, এটা কিন্তু হচ্ছে না। পার্কিনসনের রোগীর প্রবলেমটা কি হয়? জড়তা, ফ্যাসিনেশন, যেটাকে বলা হয় আটকে ধরে রাখে, ছাড়ে না। আর যখন শুরু করবে তাহলে গেটটা কিরকম হয়? এবার ধরো তোমার কন্ট্রোল, তাহলে তোমার কন্ট্রোল যদি না থাকে তুমি কি করবে? দৌড়ে চলে যাবে, তাই না? স্বাভাবিক প্রেশারটা তুমি দিতে পারবে, আনকন্ট্রোল প্রেশার হয়ে যাবে। তাহলে যখন আমি গেট স্টার্ট করবো আর যখন গেট স্টপ করবো দুটো টাইমে ডিস্টার্ব, ঠিক আছে? ধরো গেট এখান থেকে আমি হাঁটা শুরু করলাম বিছানা থেকে উঠে, এই হাঁটার সময় আমি কন্ট্রোল পাবো, এরকম এগিয়ে, ঠিক আছে? দিয়ে আমার স্পিডটা অটোমেটিক দেখবে বেড়ে যায়। দিয়ে এবার যদি আমার এখানে দাঁড়াতে হয়, ঠিক এইখানে এসে আমার এই ফ্যাসিনেশনটা হয়ে যায়, এই যে জড়তা, এটা হচ্ছে পার্কিনসন। স্যার লেন্সটা বড় কাছাকাছি চলে আসে। একদম ক্লোজ, একদম ক্লোজ হয়ে যায়। এটাই তো মেনলি ওকে টাইট, ইজিলি, ঠিক আছে? এটা কিন্তু ব্যালেন্স ডিস্টার্ব না, ব্যালেন্স কন্ট্রোল হচ্ছে ভেস্টিবুলার সিস্টেম। ম্যাক্সিমাম ডাক্তারদের প্রেসক্রিপশনে দেখেছি ওইটা ব্যালেন্সিং এর ব্যালেন্সিং এক্সারসাইজ দিতে পারে। হ্যাঁ ওটা দিতে পারে, কিন্তু ব্যালেন্স ডিস্টার্ব নয়। তোমাদের মেন গোড়াটা সারাতে হবে, যেই জায়গাটায় ডিজেনারেশন হচ্ছে, মানে কন্ট্রোলটাকে ফেরাতে। যেমন ধরো পেশেন্টটা মেনলি কি নিয়ে সাফার করছে, খুব উত্তেজিত, ব্যাপারটা হচ্ছে উনি ভেতর থেকে খুব এক্সাইটেড কিন্তু উনি বুঝতে পারছেন। তাহলে তুমি এবার এক্সাইটমেন্টটাকে বোঝা গেল, ফার্স্ট ওনাকে রিল্যাক্স করাও, তারপর আস্তে আস্তে সব দিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে পার্কিনসনের গেট, ফ্যাসিনেটিং, আস্তে আস্তে নমস্কার, এই তো তুমি যখনই পেশেন্ট ঢুকবে বুঝতে পারবে। এগুলো ছিল ডিজিজেরও, ঠিক আছে? এরকম আরো অনেক গেট আছে, আর কিছু বাদ যাবে? আমার জয়েন্ট প্রবলেম। আরেকটা দেখিয়ে দিচ্ছি, লিগামেন্ট ইনজুরি। ওরা অ্যাঙ্কেলে লিগামেন্ট ইনজুরি হয়েছে, ঠিক আছে? এখানেও হয়, তার হাঁটুতে, তাহলে হাঁটুতে লিগামেন্ট ইনজুরি থাকলে ওই যে যেটা বললাম, হাঁটুটাকে ফুল তুমি স্ট্রেট করবে, অল্প লোড দিকে এগিয়ে যাবে। যদি খুব সিভিয়ার, খুব হালকা থাকলে তুমি ওটা নিয়ে নেবে। আর লিগামেন্ট ইনজুরি হলে মেন জিনিসটা কি করবে? চাপটাকে কমিয়ে দিবে, ঠিক আছে? মানে ধরো এই পাটা এরকম মুড়ে গেছিল, মুড়ে লিগামেন্ট ইনজুরি হয়েছিল, তাহলে পেশেন্ট যখন হাঁটা শুরু করবে দেখবে একদম এইদিকে পা রাখবে, উল্টো দিকে এরকম রাখবে। তাহলে হাঁটাটা হবে কিরকম? এই জাস্ট একটু বাইরের দিকে পা রাখবে, যাতে ওইদিকে লোক না থাকে। এবং গেঞ্জিটা খোলো, হাফ প্যান্ট পরো, একদম হালকা করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা যখন ভবিষ্যতে কাজ করবে নিশ্চয় অনেক কিছু বলতে পারবে যেগুলো ওনারা জানেই, বুঝতে পারবে? গুরুত্ব দিয়ে শুনতে সোজা হবে। এই পজিশনটাকে আমরা কি বলি? অ্যানাটমিক্যাল পজিশন বলেছিলাম, হাতটাকে ড্রপ, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। এটা দেখে আমরা পেশেন্টকে জাজ করি কোন দিক ব্যাকা আছে, কোন দিক খারাপ আছে, কি কমে গেছে, কি বেড়ে গেছে। তার একটা গনিমিটার থাকে, একটা স্কেল থাকে, প্লাস যে একটা মিস্ত্রিরা ব্যবহার করে যে ওলন হয় না, ওরির মতো পাল্টা, হ্যাঁ ওটাও থাকে আমাদের কাছে। ওটা দিয়ে পুরো মাপটা নেওয়া হয়। কারণ ওটা ফিতে আছে, স্ট্রেট এরকম আছে ফিতে, যদি থাকে তাও আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, এখান দিয়ে নর্মালি আছে, হাতটা ঘোরাও, হাতের কথাটা, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন, ঠিক আছে? এই পজিশনে দাঁড়ালে সব খুদ বেরোবে কোথায় কি আছে জিনিসটা। এটা হচ্ছে ফ্রন্ট থেকে অ্যানালাইসিস, ঠিক আছে? তাহলে ফ্রন্ট থেকে মেনলি আমরা কিছু কিছু জিনিস দেখি। শোল্ডার দুটো ঠিক লেভেলে আছে, ফার্স্ট এই দুটো বাইল্যাটারাল শোল্ডার কোনোটা আপ ডাউন হচ্ছে না, যেটার মধ্যে প্যাথোলজি আছে সেটা আপ ডাউন এগুলো আসে। 2 নম্বর, শোল্ডার দুটো সামনের দিকে আছে কোনোটা, না পেছনের দিকে আছে কোনোটা, মানে রিট্র্যাক্ট হয়ে আছে না প্রোট্র্যাক্ট হয়ে আছে। বোঝা গেল? যদি রিট্র্যাক্টেড থাকে, ধরো কাপড় একটু সামনে এলো, হ্যাঁ এই এরকমও থাকতে পারে কারো শোল্ডার, একটু পেছনের দিকে করো, হ্যাঁ এরকমও থাকতে পারে, এটাও কিন্তু প্যাথোলজি, ঠিক আছে? এরপরে 3 নম্বরে হাতের যে ক্যারিং অ্যাঙ্গেল, এই যে আমাদের ক্যারিং অ্যাঙ্গেল থাকে প্রত্যেকটা, এই যে আমরা হাতটাকে এরকম করছি, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় ক্যারিং অ্যাঙ্গেল, ঠিক আছে? এই ক্যারিং অ্যাঙ্গেলটা কারো বড় থাকতে পারে, ছোট থাকতে পারে, এটার উপর ডিপেন্ড করে এখানে ডিস্টার্ব হয়, এর উপর ঠিক আছে? ক্যারিং অ্যাঙ্গেলটা দেখে যে দুটো হাতেরই সমান হয়ে গেল, এটা ফ্রন্ট থেকে। এরপরে দেখবে হিপ বোন,
হিপ বোনটা যেটা দেখা যাচ্ছে এখান থেকে ওপর থেকে আইডিয়া হিপ বোনটাকে দেখবে প্রপারলি আছে কিনা, কোনোটা সামনে পেছনে লাগবে কিনা। প্রপারলি দেখলে এইটা একটু পেছনে আছে হিপ বোনটা, হালকা পেছনে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তুমি দেখবে নিচে নি রিজিয়নটা, ঠিক আছে। দেখো হাঁটুটাকে ভালো করে দেখো, এখান থেকে তুমি একটু জুতোটা খুলে দাও। ভালো করে দেখো, ঠিক আছে। আমরা দেখবো নিয়ের মধ্যে কোনো প্যাটেলার আপ ডাউন হচ্ছে কিনা, এক নম্বর। দু নম্বর দেখবো কোনো জয়েন্ট বেশি ফ্লেক্স হয়ে আছে কিনা, কোনো জয়েন্ট হাইপার এক্সটেন্ড হয়ে আছে কিনা। কারোর কারোর ক্ষেত্রে যাদের কোয়াড্রিসেপস উইক হয়ে যায় তাদেরকে এইভাবে দাঁড়াতে হয়, হাঁটুর জয়েন্টটা ব্যাকে চলে যাচ্ছে, এক্সটেনশন এটাকে বলা হয় রেকার ভেটা, জেনু রেকার, ঠিক আছে। তো এই ব্যাপারটা হচ্ছে কিনা এটা দেখবো সামনে থেকে, যেটুকু হয়। এরপরে অ্যানালাইসিস হবে অ্যাঙ্কেলটা, দুটো পায়ের অ্যাঙ্কেলে প্রপারলি লোড দিচ্ছি কিনা। সবচেয়ে ভাইটাল জিনিস অ্যাঙ্কেল, কারণ পুরো বডির লোডটা অ্যাঙ্কেলে লাস্ট দিয়ে দিই, ঠিক আছে। প্রপারলি দুটো পায়ে লোড দিল কিনা, দুটো পায়ের মধ্যে কোনো পা বেশি ইনভার্সন আছে কিনা বা এক্সটার্নাল রোটেশন আছে কি আছে, দুটো পায়ের সেম অ্যানালাইসিস। এরপর আমি ওকে সাইড ভিউ দেখছি, সাইড, এটা হচ্ছে ল্যাটারাল ভিউ, যেমন এক্সরেতে তোমরা দেখো। আচ্ছা, ল্যাটারাল ভিউটা খুব ইম্পর্টেন্ট। ল্যাটারাল ভিউতে পুরো স্পাইন ধরা পড়বে, যা যা ডিসপ্লেন আছে, হিপ যা যা আছে, দেখতে পাচ্ছ সবাই ওখান থেকে। দেখো নর্মাল থাকার নিয়ম হচ্ছে সার্ভাইকালে লর্ডোসিস। আমাকে আগে নর্মালটা জানতে হবে, তাহলে তো আমি অ্যাবনর্মালটা পাবো না। প্রবলেমটা কি আছে ওটা ধরার জন্য আগে আমাকে বেসিকটা যেটা নর্মাল জানতে হবে। তাহলে এটা লর্ডোসিস থাকার নিয়ম। তুমি দেখবে যখন পেশেন্টকে দেখবে যে এটা হাইপার লর্ডোসিস আছে কিনা, বেশি মাথাটা পেছনে আছে কিনা, বা লর্ডোসিস কমে গেছে কিনা, ফ্লেক্স হয়ে গেছে। বোঝা গেল? একদম বোঝা যাচ্ছে তো কোনটা গন্ডগোল হচ্ছে বলো, বুঝতে পারছো তো? দু নম্বর, এবার এই হতে হবে। তাহলে আমি ফার্স্ট দেখলাম সার্ভাইকালের লর্ডোসিসটা কি জায়গায় আছে। নর্মাল হচ্ছে হালকা এক্সটেনশন, এটা হচ্ছে নর্মাল। এবার যদি বডিটা, আচ্ছা সবার আগে আরেকটা জিনিস বলে দিই, আমাদের বডি নর্মাল অবস্থায় কিন্তু এক্সটেনশন থাকে সব কিছু, ঠিক আছে। একবার সোজা হয়ে দাঁড়াও, এটা হচ্ছে নর্মাল। তবে নর্মাল পজিশন হচ্ছে আমাদের বডির, এই যে আমি দাঁড়িয়ে আছি, স্বাভাবিক পজিশনটা কি দেখো, স্পাইনের এক্সটেনশন, হাতের এক্সটেনশন, এলবো এক্সটেনশন, শোল্ডারের এক্সটেনশন, হিপের এক্সটেনশন, নিয়ের এক্সটেনশন। বোঝা গেল? বডি আমাদের নর্মালি এক্সটেনশনে থাকে। সবার বোঝা যাচ্ছে? তাহলে এবার সার্ভাইকালের মধ্যে লর্ডোসিস হতে পারে, লর্ডোসিসটা কমতে পারে বা বাড়তে পারে, ঠিক আছে। যে কোনো লর্ডোসিসের পর কাইফোসিস, থোরাসিসে, এই থোরাসিসে থাকে কাইফোসিস, তাই তো? কাইফোসিসের দুটো ধরন হয়, একটাকে বলা হয় কাইফোসিস, হয় ওখানে স্কোলিওসিস হয়, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে কাইফোসিস। কাইফোসিসটাকে দেখবো এই ফরওয়ার্ড বেন্ডিংটা একটু সামনের দিকে ঠিক আছে নাকি। যদি বেন্ডিংটা ওভার হয়, ওভার করে একটু বেশি করো না, মাথা ঝোঁকা এই, তাহলে পজিশন হবে। বোঝা গেল? কি হলো? কচ্ছুর পজিশন। এটা বেশিরভাগ হয় যারা ডেস্ক জব করে, অনেকক্ষণ বসে এক জায়গায় কাজ করে হাতে। কি হবে? এই মাসেলসগুলো আস্তে আস্তে টাইট হয়ে যায়, এই মাসেলসগুলো রিকেজ এটা টাইট হয়ে যায়, এই সামনের দিকে হয়। তো এগুলো পড়ে যাচ্ছে, অনেক কিছু আছে। এবার এইটা হচ্ছে নর্মাল কাইফোটিক পশ্চার। কাইফোটিকটা বেড়ে গেছে কিনা আমাকে দেখতে হবে, নাকি কাইফোটিকটা কমে গেছে, এই এক্সটেনশন। বোঝা গেল? দেখো যখনই বডির একটা পার্ট চেঞ্জ হয়, ঠিক আছে, যে কোনো একটা পার্ট, ধরো এই পিঠের কাইফোসিসটা কমলো বা বাড়লো, যখনই এটা হবে, ধরো এটা বেড়ে গেল কাইফোসিস, ঠিক আছে, মাথাকে বডি অটোমেটিক অ্যাডজাস্ট করবে। এই সেন্টার অফ গ্র্যাভিটি থাকে, গ্র্যাভিটিকে ঠিক রাখার জন্য মাথাটাকেও বোঝা গেল? তাহলে পিঠটা পেছনে চলে যায় কিন্তু মাথাটা এগিয়ে যায়। বোঝা গেল? ঠিক সেম, যদিও সামনেও ঝুঁকে যায়, সামনে ঝুঁকে, ব্যাস। এবার বডি অ্যাডজাস্ট করে মাথাটাকে কিন্তু তুলে রাখবে। তুমি দেখবে ম্যাক্সিমাম বয়স্ক যারা পেশেন্ট তাদের এই বোঝা গেল? কারণ বডি চাইবে যতক্ষণ সম্ভব, একটা খারাপ হয়েছে তবে যতক্ষণ হচ্ছে অন্য একটা পার্ট দিয়ে ওকে অ্যাডজাস্ট। বোঝা গেল? মাথা সোজা করো। এরপরে দেখবো লাম্বারাল লর্ডোসিস। লর্ডোসিস দেখো এখানে নর্মাল আছে, এই পার্টটাতে লর্ডোসিস। এটা কি দেখতে পারি? হাইপার লর্ডোসিস। এটা হতে পারে, মাথার সামনে রাখো, ব্যাস। এইটা এইভাবে কারা হাঁটে বলতে পারবে? পেটটাকে একটু খোলা, পেটটাকে খোলা, আর
মাসল লুজ হয়ে যায়, বলা কোর মাসল যাতে লুজ হয়ে যায় এবং অ্যাবডোমিনাল বেশি হয়ে যায়। কোর মাসেল লুজ হলে এই হাঁটাটা আসবে, তাহলে আমরা দেখবো কি লর্ডোসিসটা বেড়ে গেছে, ঠিক আছে? লর্ডোটিক কস্টা স্যার এটা তো আমরা প্রেগন্যান্সি তো সিম্পটমসটা হাইপার এক্সটেনশন। আচ্ছা, এবার আরো একটা হতে পারে কি লর্ডোসিসটা কমে গেছে, মাথা ঝোঁকাবে না, আমি স্পাইনাল উপর ঝোঁকাও, কোমরটাকে সামনে, হ্যাঁ এই মাথাটাকে স্ট্রেট রাখো। দেখো এবার কিন্তু ও আগের পশ্চারের মতো হয়নি, ওরা এতটা রিল্যাক্স আছে, শুধু কোমরটা টিল্ট হয়েছে, এইটা এরকম হয়ে গেছে। ভালো করে বুঝতে পারছো? এই পেলভিকটা এটা হলো লাম্বার। এরপরে তুমি যদি স্কোলিওসিসটা দেখতে চাও তাহলে ওটা ব্যাকে ঘুরিয়ে দিই, সামনে থেকে কতটা বোঝা যায়। দেখো স্কোলিওসিস থাকলে এই স্পাইনটা বেড়ে যায়, ঠিক আছে? সাইড ওয়াইজ যে কোনো এক সাইডে স্পাইনটা ঢুকে যাবে, যে কোনো এক সাইডে, এটাকে কি বলা হয়? স্কোলিওসিস। দেখো এবার ভালো করে কোন দিকে দেখা আছে নাকি, ভালো করে দেখো। দেখো সামান্য একটু ডিস্টার্ব সবার, এটা আমাদের সবার শরীরে, কিন্তু হাইপার আছে কিনা, অতিরিক্ত কিনা ওটা ভালো করে খেয়াল করে দেখো। ওর বাঁদিকে একটু বেশি আছে, ভালো করে দেখতে পাচ্ছ? বাঁদিকটা একটু লেক্সিটি বেশি যাচ্ছে, এখান থেকে বাঁদিকটাকে খেয়াল করো, আর এখান থেকে এই লেন্সটাকে, এই মাসেলগুলো ভালো করে দেখো, মনে হচ্ছে টাইটনেস ভালো আছে। আর এখান থেকে যদি ভালো করে দেখো, এই পাশে একটু বেশি দেখো, ভালো করে ডিপে দেখো, ভালো করে। আচ্ছা, তো একটু চেঞ্জ, এটা নরমাল, এটাকে আমরা অ্যাবনরমাল বলছি না। এবার স্কোলিওসিসটা হলে তুমি এই পার্টটা দেখো, এই যে পার্টটা আছে ফার্স্ট দেখবে, যেটাকে বলে আনইভেন শোল্ডার, একটা শোল্ডার উঁচু, একটা উঁচু, একটা উঁচু, এটা হচ্ছে স্টার্টিং স্টেজ স্কোলিওসিস। এবার যখন এই শোল্ডারকে অ্যাডাপ্ট করতে হবে, বডি অটোমেটিক কি করবে, মাথাকে অন্য সাইডে সোজা করে দেবে, তাই তো? স্পাইনকে এবার কম্পেনসেট করবে এখান থেকে, তখন ধরো ওই পশ্চাৎটা একটা কাঁধ একটা উঁচু নিচু, এবার তখন এই পেলভিকটা কি হবে, এইদিকে ঢুকে যাবে, এই পেলভিক সাপোর্ট দিল বডিকে, মাথা হয়ে গেল শোল্ডার, তাহলে হাঁটার পশ্চাৎটা, এটা হচ্ছে স্কোলিওসিস। এবার স্কোলিওসিস সাইডওয়াইজ হতে পারে বা এটা দু রকম হয়, অনেকে কনজেনিটালও হয় আর অ্যাকোয়ার্ডও হয়, জন্মগত আর পরবর্তীতে এরকম হয়। আচ্ছা, এবার এখান থেকে আমি এটা দেখলাম, এইবার এখান থেকে তুমি দেখবে আরো যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হিপ। হিপের এই পার্টটা আমি বলেছিলাম ডিম্পেল অফ ভেনিস, তাই তো? ডিম্পেল অফ ভেনিসটা এখান থেকে বোঝা যায় আপ ডাউন আছে কোনো পার্ট, ঠিক আছে? যে পার্টটা আপ আছে তার মানে সেদিকে হিপ বোনটা একটু উঁচু আছে, যে পার্টটা ডাউন আছে ওটা নিচু আছে। আরো ভালোভাবে প্যালপেট হয়, এখানে একদম প্রেসার দিয়ে দেখতে হয় কোনোটা পেছনে বেশি উঁচু আছে কি কোনোটা সামনে আছে, বুঝা গেল? এটা হচ্ছে হিপ জয়েন্টের ডিসফাংশন হলে বা এসআই জয়েন্টের ডিসফাংশন হলে, ঠিক আছে? এরপরে দেখো গ্লুটিয়াস। গ্লুটিয়াস থেকে নিয়ের মধ্যে একটা সাইডওয়াইজ দাও, ওকে প্রপারলি ভালো করে অ্যানালাইসিস করে দেখো, এইটুকু জায়গার মধ্যে একটা ছোট্ট ফল্ট আছে, দেখতে পাচ্ছ? দেখে আমাকে বলো কি ফল্ট, মোবাইলে নিয়ে নেবো কিন্তু দেখো, দেখুন এখান থেকে এতটা ডিফর্মিটি করা যাবে না, কিছু একটা ডিস্টারবেন্স, একটা একটু অ্যাবনর্মালিটি আছে, এখান থেকে এতটা হবে। দেখো হ্যামস্ট্রিংটা ওটা আছে আরো ভালো, এগুলোই তো হচ্ছে মেন, সেটা কি ভিডিওটা দেখো না আমি দেখতে যাচ্ছে না কি কিছু স্যার ট্রাইসেপস কোয়াড্রিসেপ মাসলটা মানে সামনের দিকে একটু এগিয়ে আছে নাকি? ওটাই তো কোয়াড্রিসেপস না, হ্যামস্ট্রিংটা হিপ জয়েন্ট, এখান থেকে একটু সামনে এগিয়ে, মানে আমার নরমাল পশ্চাৎটা থাকার কথা, ইরেক্ট পশ্চাৎ হচ্ছে এইটা, আর পাটা এই থাকার কথা, তাহলে পাটা একটু এই মানে, তাহলে কোথা থেকে বেঁচছে, দুটো জায়গা থেকে, একটা হচ্ছে হিপ থেকে আর একটা হচ্ছে নি থেকে। নিতে হালকা হয়েছে, মেনলি হচ্ছে এই পার্টটা সামনের দিকে একটু এগিয়ে আছে, ভালো করে দেখো, এটা থাকার কথা ছিল এই, বুঝে গেল? কিন্তু ওর এইটাই অ্যাডজাস্ট হয়ে গেছে বডিতে, ওই জন্য পেছনে আসলে দেখো ব্যালেন্স পাচ্ছে না, তো
কি হবে পেছনের দিকে চলে যাবে। এই পেছনের দিকেই কাজ হবে। ওর সামনের দিকে আছে সামনে দিকে, হ্যাঁ, বুঝতে পারছো এই যে এরকম একটা কার্ভ আছে দেখো ওটাই বলছি। আর রেকারভেটারটা কি হবে এই এই ও যখন দাঁড়াবে না নিচে কিন্তু স্ট্রেট রাখতে পারবে ব্যাকে এটা দেখলে এরপরে তোমরা দেখো মাথাটা স্ট্রেট রাখো শোল্ডারটাকে ধরো নিচে ধরো হ্যাঁ অ্যাঙ্কেল তো সাইড থেকে ওপর ঠিক আছে ঠিক আছে বসো আমার জুতো তো নিয়ে যাও বাদিকটা ডাউন এই সাইডটা একটু ডাউন ডিপ্রেশন ওই জন্য ঘাটটা সাইড এদিকটা ইয়ে হয়েছিল তো তোমার ভাঙা আছে এদিকটা যেটা ইয়ে ছিল ওই টোটোতে মেরে দিয়েছিল যেটা ইয়েতে ক্লাভিকাল জয়েন্টের ডিসলোকেশন হয়েছিল এটা 2003 তে এফেক্ট একটাই হয় আর সবথেকে বেশি বায়োমেকানিক্স এফেক্ট চেঞ্জ করো এরপরে সাইড থেকে এবার ব্যাক থেকে ব্যাক এদিকে ঘাটটা দেখো না, ঘাটটা ডান দিকটা বেশি এরকম আরো সামনের দিকে তাকা আরো একটু ছোট নরমাল এটা আমরা নরমাল বলছি ঠিক আছে আপনি ওর থেকে বেশি পজিশন কমপ্লিট করুন নরমাল পজিশনটা আপনার সবসময় থাকছে না অটোমেটিক্যালি আগে যে পজিশন আছে ওটা গেছে কি আছে স্যার লরোসিসটা একটু কম ওটা কোমরে আরে লরোসিস কম না না একদম এখানে একটু নরমাল আরেকটু আরেকটু ব্যাস আপনি কি বলছিলেন কাজটা হ্যাঁ একটু মনে হচ্ছে স্পষ্টটা ঝুঁকে আছে সেরকম কি মনে হচ্ছে মানে রিফ্লেক্ট তাহলে একদম রিল্যাক্স পজিশন আগে যেটা ছিল রিল্যাক্স পজিশন খুব মাইল্ড মানে প্রপার টিটা নেই মানে খুব মাইল্ড মানে তুমি যখন অ্যালার্ট থাকছেন তখন ঠিক থাকছে এটা মেনলি এখানে না গন্ডগোলটা যেটা হচ্ছে সাইড থেকে দেখলে কোমরের মধ্যে একটু লর্ডোসিসটা বেড়ে গেছে হাইপার লর্ডোসিস মানে মানে আমি বাইরে দিকে এসেছি এইটা হচ্ছে এইটা হচ্ছে অরিজিনালি আপনার কোমরটাকে সামনে খেয়েছে বুঝতে পারলেন এবার পেটের সামনের দিকে মাসেল একটু উইক আছে কোর মাসেল এবার ওটা টানছে তো এইটা পশ্চাৎটা যখন চেঞ্জ হচ্ছে আপনার পিঠে যে কাইফোটিক সেটটা ওটাকে দেখিয়ে দিচ্ছে না ওটা বুঝতে মানে এইটার জন্য ওইটা একটু এরকম লাগছে ওইটা অরিজিনালি সামনে ঝোঁকানো কাইফোটিক পেটের জন্য মানে কোমরের জন্য ওইটা একটু সামনে ঝোঁকানো এটা কি এক্সারসাইজে ঠিক হয়ে যাবে একটু বলে স্যার দাও ওদিকে প্রবলেমটার জন্য ঘাড়ের এই সাইডটাতে যেন একটু হালকা দেখুন এই সাইডে হ্যাঁ বাঁ দিকটা করুন আপনি বাদিকটা বাঁ দিক এই সাইড আরো ঘুরে এখান থেকে থাকে হ্যাঁ হ্যাঁ বাঁ দিকটা দেখুন একটু যেন ডান দিকটা একটু ডাউন আছে ডাউন হ্যাঁ বাঁ দিকটা একটু উঁচু আছে উঁচু আছে হ্যাঁ তো ওর মনে হয় প্রবলেমটার জন্যই তখন চেঞ্জেসটা এসেছে ওটার জন্য প্লাস হয়তো ভেতরে মাইল্ড স্কোলিওসিস আছে একদম মাইল্ড এক সাইডে ঝুঁকে বসা বসা বেশি হয় না বা এক সাইডে ঝুঁকে শুয়ে থাকা অনেক লোক এই ব্যাপারগুলো হলে মাইল্ড স্কোলিওসিস আছে কমে যাবে একটু পশ্চাৎটা চেঞ্জ করে বসে আর বসে বসে সারাদিন শুধু একটা এক্সারসাইজ করবে ওটা কেটে যাবে কোর মাসেলের এক্সারসাইজ চেঞ্জ হয়ে যাবে বসে বসে পেটটাকে পেটটা কেটে কেটে দেবে যাবে স্যার এটা হচ্ছে আর্ট এক্সারসাইজ যখন ধরুন এরকম বসে ওয়েট করছি কোনো জায়গায় এক থেকে 10 অবধি যেতে ধরে রাখো আচ্ছা আর্মিতে ইনস্ট্যান্ট পেট করার এক্সারসাইজ কিন্তু সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে হয় বুঝে গেছে তো বলা যাক কি নিয়ে অসুবিধা হচ্ছে আমি এক্সারসাইজ ওই
হয়ে যাচ্ছে, যদি তুমি রাস্তায় প্রত্যেকটা রোগের সিমটম দেখতে পাবে, যেগুলো আমি বললাম। স্যার ওটাই হয় সবাইকে পেশেন্টই আমাদের ডিসপুট আছে, দেখো এবার ডিসপুট দিয়ে সবাই তো আসবে না, আমাদের হাজার প্রবলেম আছে, আমরা কি জানি প্রবলেম যতক্ষণ না সিভিয়ার হচ্ছে যে ওটা নিয়ে আর চলতে পারছি না, তার আগে অবধি আমাদেরকে পরীক্ষা করে নিতে হবে এটা আছে এটা তার আগে অবধি ব্যথা ট্যাবলেট, তেল মালিশ, বিভিন্ন ধরনের যা যা উপায় আছে শিকড় বাঁধা সবকিছু করে দেখা হয়। চলে গেলে চলে গেল, না গেলে এইবার স্যার সবকিছু মানে সবকিছু মেডিসিন ইনজেকশন সবকিছু সবই তো use করে দেখি। লাস্টে ফিজিওথেরাপির কাছে আসি ওই যে পেশেন্টটা হচ্ছে স্যার ওই যেটা আমি রিপোর্টে দেখিয়েছিলাম দিন 15-20 মধ্যে আমার ব্যথা প্লাস এই যে এতটা গ্যাপ ছিল একদম কাছে চলে এসেছে, ঠিক আছে, যখন একটু রিল্যাক্স পেয়েছে তাহলে 2-3 দিন একটু বন্ধ রাখে, তো ওইটা মানে বোঝালে বোঝে না সেই সময় মাস্টারটা কারেক্ট করতে না। তারপরে এবার কি বলুন তো ওনারাই প্রবলেম করছে, মানে বললাম যে এটাকে এখন কন্টিনিউ রাখতে হবে। কন্টিনিউ না করতে হলে বলবে এটা তো জাদু নয়, এটা আপনার রেগুলার বেসিসে কাজ হবে, তবে একটা জিনিস চেঞ্জ হবে। বোঝানো বুঝিয়েছি তা সত্ত্বেও ভাবছে যে না ঠিক আছে, ব্যাপার আছে কি 2 বছর ধরে সে মেডিসিন চলছে এর পেছনে অনেকে দাঁড়িয়ে আছে, তুমি বলবো অনেক গল্প অনেক স্যার ওই জন্য ছেড়ে যেমন ধরো একটা হাঁটু ব্যথা হলো, ব্যাপারটা বুঝতে পারলে ফর্মগুলো আছে, ধরো তোমার হাঁটু ব্যথা হলো, তো তুমি ধরো ফিজিওথেরাপি লাইনেই তুমি নর্মালি দেখছো আমার হাঁটুটা ব্যথা হচ্ছে অনেকদিন ধরে, তুমি যখন ডাক্তার দেখাবে, ডাক্তার নর্মালি তুমি হাড়ের ডাক্তার দেখাবে, হাড়ের তোমাকে হয়তো তোমাকে ফার্স্টে নর্মাল ওষুধ দিল, নন স্টেরয়েডাল যেগুলো এনএসআই এসএল সব দিতে পারে, আর তার সাথে নর্মালি যে গ্যাস্ট্রাইটিস এসব চলবে। তো এবার দিয়ে যদি কমে যায়, ধরো হালকা ইনফ্লামেশন, সামান্য ইনফ্লামেশন, তাহলে ওটা কমে যাবে, ঠিক আছে। যদি না কমে, তখন ডাক্তার তোমাকে ধরো একটা এক্সরে, ঠিক আছে, এক্সরে দিল, এক্সরেতে ধরো দেখা গেল তোমার নি জয়েন্টটা একটু অস্টিওআর্থ্রাইটিস আসছে বা ডিজেনারেশন হয়েছে, বা নি জয়েন্টের শেপ ঠিকঠাক নেই, লিগামেন্ট ইনজুরি হয়েছে, প্যাডেল নিচে আছে, যে কোনো কিছু আছে। এবার এইটার পেছনেই হচ্ছে মেন খেলা, এইটাকে ঠিক করার জন্য যে সায়েন্সটা, এই সায়েন্সটা নিয়ে ফিজিওথেরাপিস্টরা পড়াশোনা। এইবার ধরো তোমাকে হাঁটু ব্যথার জন্য তখন শুধু ডাক্তার লিখে দেবে যে আপনি একটা কাজ করুন 15 দিন ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে আইএফটি আর আল্ট্রাসাউন্ড নিয়ে ব্যাপারটা বুঝতে, ওনারও দিকটা ভুল বলবো না। কেন একটা পেশেন্ট কি বলে ডাক্তারের কাছে গিয়ে যে ডাক্তারবাবু আমার খুব হাঁটু ব্যথা, কজন পেশেন্ট বলে আমি আমার হাঁটুটাকে প্রপার ঠিক জায়গায় দিতে, এই কোশ্চেনটা করে ব্যাপারটা বুঝতে পারবো, এই ডিফারেন্সটা বুঝতে, ডাক্তারের দোষ নয় সম্পূর্ণ। কেন বলো তো, ডাক্তার জানে যে একে যদি বলি আমি 2 মাস ফিজিওথেরাপি করো, এই আমার কাছেই আর আসবে না, ব্যাপারটা বুঝতে পারছো। ফ্যাক্টর আছে, তো আমাদের দেশ তো ওরকম নয় যে বাইরের দেশে যেমন তুমি যেটা বলবো ওটা শুনো, যেটার জন্য সেটা মেডিসিনের ওপর ওরা যেখানে মেডিসিনের কাজ সেটা মেডিসিন অবশ্যই, মাসকুলোস্কেলেটাল প্রবলেম যা যা ব্রেন হার্ট এসবের মধ্যে যা যা ফিজিক্যাল থেরাপির ওপর সেগুলো। এবার ডাক্তার তখন 15 দিনে তোমাকে ব্যথার তার সাথে ব্যথার ওষুধ দিল, যখন দেখলো তাতেও কমে, এবার ডাক্তার বলল ঠিক আছে তাহলে একটা কাজ করুন, লাস্ট তো আমার কাছে আছে না। ফিজিওথেরাপিতে ধরো প্রপারলি যদি তোমাকে পাঠায়, যদি বুদ্ধিমান ফিজিওথেরাপিস্ট হয়, সে ইলেকট্রোথেরাপির সাথে আরো অন্যান্য জিনিস করিয়ে দেবে, তাহলে উনি অনেকটা ভালো। আর যদি নর্মাল ওই ম্যাক্সিমাম যেটা দেখবে যে ডাক্তারের তেল দেওয়া থাকে, ঠিক আছে, শুনতে খারাপ লাগলো, এটা একদম বাস্তব কথা একদমই তাই। ডাক্তারের ব্যাগ নিয়ে গিয়ে আমি নিজে দেখেছি ও বাজার করে দিচ্ছে, তারপর ওকে পেশেন্ট দেয় ডাক্তারের বাড়িতে, ব্যাপারটা বুঝতে পারো। তো এই ব্যাপারটা খারাপ জিনিস, যে আমিও তোমাকে রেসপেক্ট করি, সেই রেসপেক্টটা তুমি হবে, কারণ আমি তোমাকে ছোট করে আমি কখনো বড় হবো না, তুমিও আমাকে ছোট করে কখনো বড় হবে, এটা ফ্যাক্ট, ঠিক আছে। তো লাস্টে যে স্যার ইনজেকশনটা দেয় লাস্টে যে না, ফার্স্টে যে ধরো দেখলো 2-3 মাসে কমছে না, তখন তোমাদের কর্টিকোস্টেরয়েড যেগুলো আছে ওগুলো দেবে, দিয়ে দেখবে যে কমছে না, তো অরিজিনালি ওটা কমে না, ওটা কি করে ব্যথাটাকে ধরো 1 মাস কমিয়ে রাখলো, ডিজেনারেশনটাকে কিন্তু ওটা শুধু তো হয়নি, ধরো তোমার এই প্রবলেমটা 5 বছর পর দেখা দিয়েছে, তার মানে বডিতে কত কিছু ডিস্টার্ব হয়ে গিয়ে ওই জায়গাটা এসেছে, শুধু সিমটমটাকে যদি তুমি ঠিক করার চেষ্টা করো, গোটা বডি তো বানানোর কারেকশন হচ্ছে না, এবার কি হবে পার্মানেন্টলি ওটা সারে, তখন তুমি দেখবে ব্যথাটা একটু কমেছে, হালকা হয়েছে, আবার 1-2 মাস পর ওটা ঘুরে ফিরে আসে। এইবার লাস্ট স্টেজে যখন 6 মাস 1 বছর হয়ে গেল, তোমার খোঁজ যদি পায় যে ঠিক আছে তুমি আসো খুব ভালো ফিজিওথেরাপি করো, তাহলে তোমার কাছে গিয়ে দেখা, এবার তুমি ওনাকে যদি বুঝিয়ে বলো এত নর্ভোসিস হয়েছে এই সেই হয়েছে, বুঝবে ব্যাপারটা বাস্তবভাবে আমাকে দেখতে হবে। আচ্ছা ওটা ইনজেকশনটা দেওয়ার 6 মাস পর ওখানে সিস্ট তৈরি
আছে না সেগুলোতে এখন বিভিন্ন বই ছড়ানো আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনজেকশন দেওয়া 45 আপনি ইনজেকশনটা দিতে যাচ্ছেন এই ভেনে যখন আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মারবেন তখন তো আশেপাশের ভেনগুলোতে গিয়ে মাসেলগুলোতে গিয়ে ঢুকছে মানে প্রপার ভেনে গিয়ে পৌঁছচ্ছে না আশেপাশে যত ভেন আছে প্রত্যেকটা ভেনে আপনি ঢুকে যাচ্ছেন প্রত্যেকটা ভেনে যখন ঢুকে যাচ্ছে ওটা লোকাল ইনফরমেশন হচ্ছে ওই জিনিসটা লোকাল ইনফরমেশন ওখানে মাসেল অ্যাক্ট করে মাসেলটা পুরো শক্ত হয়ে যাচ্ছে সেই জন্য ইনজেকশন অলওয়েজ বি 90 ডিগ্রি সব সময় ডেল্টয়েডও 90 ডিগ্রি 90 ডিগ্রি দেওয়ার নিয়ম হচ্ছে ফার্স্টে মাসেলটাকে আমরা ধরে নিতে হবে হোল্ড করে নিতে হবে হ্যাঁ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি চিন্তা করুন না আপনি এখানে ড্রিল করছেন মানে কি আপনি পুরোপুরি এই লোহাটাকে পেনিট্রেট করে নিচে নেমে যাচ্ছে যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করবো তখন এইটা ড্রিল হবে এইটা ড্রিল হবে এইটা ড্রিল হবে তখন আমার এই পার্টটা তো ড্যামেজ করছে না মানে হওয়ার কথা না আসলে এইটুকু ঢোকানোর কথা তাহলে একসঙ্গে তিনটে চারটে এরিয়া হচ্ছে যে মধ্যে ভেন পেনিট্রেট হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে লোকাল ইনফরমেশন হচ্ছে কারণ ডব্লিউবিসি আরবিসি গুলো ওখানে অ্যাকুমুলেট হয়ে যাচ্ছে বই কি ওখানে হেমাটোমা হচ্ছে ওই হেমাটোমাটা পরবর্তীকালে কি হেমাটোমা মানে হচ্ছে অ্যাকুমুলেশন অফ ডব্লিউবিসি আর আরবিসি একটা ফাইব্রোসিস স্ট্রাকচার ফাইব্রোসিস স্ট্রাকচার হয়ে গিয়ে ওই জায়গাটা ওটাকে কি করতে হয় তখন কোল্ড কম্প্রেস করতে হবে বোঝা গেছে কর্টিকোস্টেরয়েড দিলে যে আপনার ডিজেনারেশনটা কমাচ্ছে ডিজেনারেশনটা কিসের কমাবে সেইভাবে হয় না জয়েন্টে রিজেনারেশন স্যার এগুলো নি জয়েন্টে দেখবেন অস্টিওআর্থ্রাইটিসে শোল্ডার জয়েন্টে শোল্ডারে কর্টিকোস্টেরয়েডকে ইউজ হয় কিন্তু কমপ্লিট ওটা স্যার কর্টিকোস্টেরয়েড ইউজ করে না সেটাই বলছি ওইটা ব্রেকটাকে কমানোর জন্য পেন বা ইনফ্লামেশনটা একটা ধরুন 1 মাস মতো আপনার অনেক হালকা থাকবে পেশেন্ট বলেও যে দেওয়ার পর আমার অনেক হালকা হয়ে গেছে সাময়িক ফলটা হ্যাঁ কিন্তু তারপর আবার দেখে এই গল্প দেখে তাহলে ওরা কর্টিকোস্টেরয়েড যেগুলো আছে সেগুলো একটু হয় না এটা হবে হয়তো না স্যার ওটা হয় না একটা কারণে সেটা হচ্ছে ওটা হচ্ছে বিকজ অফ দ্য হোমোসিস্টিন লেভেল বেড়ে যাওয়ার জন্য হোমোসিস্টিন ইজ এ সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড আমার টোটাল অ্যামাইনো অ্যাসিড 21টা 8টা এসেনশিয়াল 13টা নন এসেনশিয়াল যখন আমার সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড ওর মধ্যে ঢুকে যাবে আমার যে নিউরনসগুলো আপনি যদি দেখেন বা কার্টিলেজগুলো দেখেন ওর মধ্যে কি থাকে সেন্ট্রোসোম থাকে সেন্ট্রোসোম থাকে বলে সেল ডিভিশন হয় ওই পার্টগুলো সেন্ট্রোসোম থাকে না ড্যামেজ মিন্স পার্মানেন্ট ড্যামেজ মানে সেল ডিভিশন হবে না তাহলে সেল ডিভিশন আমাদের দ্রুত হবে সবচেয়ে বড় যে রিজেনারেশন হয় না কার্টিলেজে হ্যাঁ আমাদের যে নি জয়েন্টের কার্টিলেজ হোক এই সব ব্লাড সাপ্লাইটাই না ওগুলো তো ফাইটো ইলাস্টিক মাত্র ওটা একবার গেলে ওটা কি না ওই জন্য ওটাকে বাঁচাতে হবে এই হচ্ছে আর স্টেরয়েড দিলে কি হয় স্টেরয়েড দিলে আপনার যেটা কাজ করে সেটা হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন বলে একটা হরমোন আছে যেটা ওই পেইনটাকে ঘটায় ওই প্রস্টাগ্ল্যান্ডিন হরমোন করে কি করে সাপ্রেস করে ওটা কি করে ওটাকে ট্রান্সসার্কুলেশন প্রসেস বলে মানে আমার ব্লাড কমে গেলে যেমন ব্লাড ট্রান্সফিউজ করতে হয় ওই সাল ট্রান্সফিউশন প্রসেস করে সালফার কন্টেন্ট আমার সালফারটাকে বার করে দিয়ে পিওর অ্যামাইনো অ্যাসিডটা ওখানে ঢোকানো হয় কিন্তু ওটা একটা টাইম যাওয়ার পরে ওটা কোনোদিনই রিজেনারেশন হবে না কারণ ওটা সেন্ট্রোসোম নেই আর সেন্ট্রোসোম নেই বলে সেল ডিভিশন হবে এটা আপনার শুধু এই ক্ষেত্রে না নিউরোপ্যাথিতেও তাই বোঝা গেছে ব্যাপারটা নিউরোপ্যাথি সেগুলো হতো ঠিক আছে আচ্ছা ক্লাস নিয়ে আলোচনা করেছেন নেক্সট ক্লাসে কি হবে দেখি কি হয় তোমাদের নেক্সট ইলেকট্রোথেরাপিটা হবে আজকে ইলেকট্রোথেরাপিটা হতো ইলেকট্রোথেরাপি কি আজকে এই পরের দিন তোমরা কেউ একটা গামলা